হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্টস। তোমরা সবাই কেমন আছো? তো আজ থেকে তোমাদের এই যে উত্তরণ ব্যাচ 2027 সালের মাধ্যমিক ব্যাচ, সেটার যাত্রা শুরু হচ্ছে। আমি তোমাদের লাইফ সায়েন্স ক্লাস নেব এবং ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্টটা নেব। তো আজকে দেখো, আমরা একদম প্রথম ইউনিট থেকেই শুরু করছি। প্রথম ইউনিট আমাদের আছে কি, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো ফার্স্টের থেকেই, এর আগে যখন আমরা এক্সপ্রেস ব্যাচ করেছিলাম এর গত বছরের ব্যাচে, সেখানে আমরা সেকেন্ড ইউনিট থেকে স্টার্ট করেছিলাম। কিন্তু আমাদের হাতে প্রচুর সময় আছে, আমরা খুব ভালোভাবে ধীরে সুস্থে আমরা আস্তে 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 সুন্দরভাবে টপিকগুলো কভার করতে করতে এগিয়ে যাব। এবং মানে আমাদের যখন একটাই চ্যাপ্টার শেষ হবে, তখন দ্বিতীয় চ্যাপ্টারে যখন যাব, তখন প্রথম চ্যাপ্টারের জন্য রিভিশন করতে আমাদের খুব বেশি একটা সময় নষ্ট না হয়, সময় না লাগে, সেদিকে আমরা খেয়াল রাখবো। আশা করি লাগবে না, বুঝেছো? তো প্রথম ইউনিটের প্রথম চ্যাপ্টার যেটা আছে, উদ্ভিদের সংবেদনশীলতা ও কি সাড়া প্রদান। দেখো, আমাদের আহ, তার আগে বলে রাখি যে আমাদের এই ব্যাচটি, উত্তরণ ব্যাচটি, স্টাডি অ্যান্ড জয় আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি চলবে এবং আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে তোমরা নোটস, ক্লাস রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে। সেখানে ডেইলি বেসিস ডিপিপি পাবে। সেখানে কোশ্চেন অ্যান্সার তোমাদের দেওয়া থাকবে। সেখানে তোমরা এক্সামও দিতে পারবে। তোমরা জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করে বা গুগলে গিয়ে সার্চ করবে www.studyandjoy.in। ঠিক আছে? তো দেখো, উদ্ভিদের উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। তার আগে কি, উদ্ভিদ উদ্ভিদ হচ্ছে একটা জীব। জীব বলতে আমরা উদ্ভিদকেও যেমন বুঝি, প্রাণীকেও তেমন বুঝি। তার মানে প্রত্যেকটা জীব সাড়া প্রদান করে। প্রত্যেকটা জীব জীব হলেই সে সাড়া প্রদান করবে, সে উদ্ভিদ হোক বা প্রাণী। এবার আমাদের উদ্ভিদ উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে, এই চ্যাপ্টারে আমরা সেটা পড়ব। তো দেখো, উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের কিছু টার্ম জানতে হবে। সেই টার্মগুলো হচ্ছে কি, উদ্দীপক কি, সংবেদনশীলতা কি, উদ্দীপক কি, সংবেদনশীলতা কি, চলন কি, গমন কি। আচ্ছা, চলন, উদ্ভিদের চলন কয় প্রকারের হয়, মানে কোন কোন ধরনের চলন দেখা যায় উদ্ভিদ দেহে, আর কাদের দেহে গমন দেখা যায়। তো দেখো, উদ্দীপকটা হচ্ছে আমাদের, মনে করো একটা উদ্ভিদের একটা ফুল কখন ফুটবে, কখন কোন নির্দিষ্ট সময় পরে আবার সেই ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে যাবে, এই যে শক্তি, যে শক্তির প্রভাবে উদ্ভিদের ফুল ফুটছে, ফল হচ্ছে। উদ্ভিদ কি অনেক অনেক আছে, উদ্ভিদের পাতা স্পর্শ করলে বন্ধ হয়ে যায়, যেমন লজ্জাপতি। তো এই যে বাইরের যে একটা শক্তি বা ভেতরের যে একটা শক্তি, যে শক্তির প্রভাবে উদ্ভিদের ভেতরে একটা উদ্দীপনা তৈরি হয়, উদ্দীপনা তৈরি হলে কি হবে, সে সাড়া প্রদান করবে, এবং এই সাড়া প্রদানে যে শক্তি সাহায্য করে সেটা হচ্ছে উদ্দীপক। এরপরে আমরা জানবো যে সংবেদনশীলতা কি। তো সংবেদনশীলতা হচ্ছে এই যে বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে, উদ্দীপকগুলির প্রভাবে জীবের সাড়া প্রদানের যে ক্ষমতা, সেটাই হচ্ছে সংবেদনশীলতা। সেটাই কি, সংবেদনশীলতা। আর তারপরে আমরা এই দুটো একটু সংজ্ঞাটা দেখে নিই, যে উদ্দীপককে কি বললাম। উদ্দীপক বাহ্যিক বা অভ্যন্তরীণ
যে যে শক্তির প্রভাবে জীব সাড়া প্রদান করে তাকে উদ্দীপক বলা হয়। তাকে কি বলা হয়? উদ্দীপক। এবার সংবেদনশীলতা কি? সংবেদনশীলতা কি? এই যে উদ্দীপক, বাহ্যিক উদ্দীপক আমি বলেছি, যেখানে বাহ্যিক উদ্দীপক বা অভ্যন্তরীণ উদ্দীপক। তো বাহ্যিক উদ্দীপক কি কি হতে পারে? আলো হতে পারে, তাপ হতে পারে, চাপ হতে পারে, তাই না? আর এই যে অভ্যন্তরীণ উদ্দীপকটা কি? অভ্যন্তরীণ উদ্দীপক বলতে হরমোনকে বুঝি আমরা। সেটা প্রাণী দেহের অভ্যন্তরীণ উদ্দীপক হরমোন, উদ্ভিদ দেহের অভ্যন্তরীণ উদ্দীপক হরমোন। তো অভ্যন্তরীণ উদ্দীপক বলতে আমরা হরমোনকে বুঝি, বাহ্যিক উদ্দীপক বলতে আমরা তাপকে বুঝি, চাপকে বুঝি, হ্যাঁ, আলোকে বুঝি, জলও হতে পারে, জল উদ্দীপক, বাহ্যিক উদ্দীপক। আচ্ছা, এই যে সংবেদনশীলতাটা কি? সংবেদনশীলতা হচ্ছে উদ্দীপকের প্রভাবে, উদ্দীপকের প্রভাবে, তার আগে লিখি বাহ্যিক বা অভ্যন্তরীণ বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে কি বলা হয়? আমরা বলছি সংবেদনশীলতা। কি বলছি? সংবেদনশীলতা। এবার এই যে উদ্দীপকের প্রভাবে জীব সাড়া প্রদান করছে, আর এই ক্ষমতাটাকে যে সংবেদনশীলতা বলছে, এরপরে যখন জীব, মানে সরি, জীব বলতে উদ্ভিদ, আমরা এখন উদ্ভিদ নিয়েই পড়ছি, তাহলে বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীব যখন বা উদ্ভিদ যখন সাড়া প্রদান করছে, তো সাড়া প্রদান করার পরে উদ্ভিদের দেহে কি কি পরিলক্ষিত হয়, কি দেখা যায়? দেখা যায় চলন বা গমন। দেখা যায় কি? চলন বা গমন। তো চলন কি? চলন কি আর গমন কি? অনেকে মনে করে, তোমাদের মধ্যে হয়তো তোমরা অনেকে মনে করো যে চলন আর গমন দুটো হয়তো একই জিনিস, কিন্তু দুটো কিন্তু সেম না। এরা দুটো সেম না। চলন আমরা কখন বলবো চলন, আর কখন বলবো গমন? দেখো, যখন জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে শুধুমাত্র দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে সাড়া প্রদান করে, মানে নির্দিষ্ট স্থানে স্থির থেকে জীবের শুধুমাত্র অঙ্গ সঞ্চালনের মাধ্যমে, জীব তার অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে পরিবর্তন বা সাড়া প্রদান করে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো চলন। তাহলে আমরা লিখি
নির্দিষ্ট স্থানে স্থির থেকে জীব বা জীবের শুধুমাত্র অঙ্গ সঞ্চালন হলে তাকে চলন বলা হয়। চলন বলা হয়। এই চলন বাহ্যিক উদ্দীপকের প্রভাবেও হতে পারে, আবার অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবেও হতে পারে। তার মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার হাতটা এই যে নড়ছে, আমার হাতটা এই যে নাড়াচ্ছি, আমি এখানে দাঁড়িয়ে আমার এই হাত নাড়িয়ে শুধু লিখছি, এটা হচ্ছে আমার চলন হচ্ছে, আমার গমন হচ্ছে না। গমন কখন হবে? গমন তখনই হবে যখন আমি এই লিখতে লিখতে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হচ্ছি, মানে আমার জায়গা পরিবর্তন করছি, তখন সেটা গমন। তখন সেটা কি হবে? গমন। তাহলে আমরা লিখতে পারি যে গমন কি? উদ্দীপকের প্রভাবে জীব যখন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সঞ্চালনের পাশাপাশি তার সার্বিক অবস্থান পরিবর্তন করে। তখন তাকে আমরা কি বলবো? তখন আমরা তাকে গমন বলবো। এবার দেখো, আমি যে বলছিলাম যে চলন, আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি লিখে যাচ্ছি, আমার হাত নড়ছে, আমার মুখ নড়ছে, তো আমি স্থান পরিবর্তন কিন্তু করছি না। তো এটা চলন হচ্ছে। এবার গমন করতে গেলে আমি কি বলছিলাম? যে আমি এই লিখতে 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 আমার জায়গা পরিবর্তন করছি। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যখন চলন করছি তখন আমার গমনের দরকার হচ্ছে না, আর যখন আমি গমন করছি তখন তার সাথে সাথে আমার চলনও হচ্ছে। তার মানে কি? গমন ছাড়া চলন হয়, কিন্তু চলন ছাড়া গমন হয় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন আমি এখানে লিখে দিই, তাহলে আমরা কি বলতে পারি? এটা সত্য মিথ্যায় আসতে পারে যে চলনে গমনের দরকার হয় না। গমনের দরকার হয় না, কিন্তু গমন হতে গেলে অবশ্যই চলন হতে হবে। গমন হতে গেলে অবশ্যই চলন হতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি পড়লাম? আমাদের উদ্ভিদের সাড়া প্রদান ও সমন্বয় যে চ্যাপ্টার, সেখানে
উদ্ভিদরা কিভাবে সাড়া প্রদান করে, কিভাবে সমন্বয় করে, সেটা দেখতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে কি উদ্দীপক কি, তারপরে বুঝতে হবে সংবেদনশীলতা কি, তারপরে চলন কোনটা আর গমন কোনটা। এবার তাহলে আমরা জানলাম যে উদ্দীপক হচ্ছে কিছুই না, জীব মানে উদ্ভিদ যখন সাড়া প্রদান করে তখন নিশ্চয়ই তার একটা শক্তির দরকার হয়। সেই শক্তিটা বাহ্যিকও হতে পারে, মানে বাইরের শক্তিও হতে পারে, আবার ভেতরের অভ্যন্তরীণ শক্তিও হতে পারে। তো এই বাহ্যিক বা অভ্যন্তরীণ শক্তির প্রভাবে জীব যখন সাড়া প্রদান করে, মানে সাড়া প্রদানে সাহায্য করে যেটা, সেটা হচ্ছে উদ্দীপক। আর এই উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতা, জীব যে সাড়া প্রদান করছে এই যে ক্ষমতাটা, এটা হচ্ছে সংবেদনশীলতা। আর যখন উদ্ভিদ যখন সাড়া প্রদান করছে তখন তার দেহে কি চলন বা গমন পরিলক্ষিত হচ্ছে, মানে তার দেহে চলন বা গমন দেখা যাচ্ছে। তো চলন হচ্ছে কি এক জায়গায় স্থির থেকে দেহের অঙ্গ প্রত্যঙ্গ, উদ্ভিদ অঙ্গের সঞ্চালনকে আমরা কি বলছি চলন। আর যখন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় অন্য জায়গায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে গমন। তো এই চলন হতে গেলে গমনের দরকার হয় না, চলনে গমনের দরকার নেই, কিন্তু গমন হতে গেলে অবশ্যই চলন হতে হবে। ব্যাস এইটুকু, ঠিক আছে। তোমরা শর্টস নোটস তোমরা করবে এইভাবে সংজ্ঞায়, দেখবে। দেখো এই একটুখানি লেখাতে আমাদের প্রায় 1.5 পেজের মতো বইয়ের পড়া হয়ে গেছে। তার মানে 1.5 পেজ পড়লে যেটুকু আমাদের বুঝতে হবে বা মুখস্থ করতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে এইটুকু। তো তোমরা শর্ট নোট বানাতে থাকো, ঠিক আছে। আচ্ছা, মুছে দেব। মুছে দেব। এবার দেখব যে উদ্ভিদ দেহের যে চলন হয় সেটা কি কি ধরনের চলন হতে পারে। উদ্ভিদ দেহের চলন কি কি ধরনের হতে পারে। উদ্ভিদ দেহের বিভিন্ন ধরনের চলন। বিভিন্ন ধরনের চলন। উদ্ভিদ দেহে কি কি ধরনের চলন পরিলক্ষিত হয়। এক হচ্ছে কি ধীর বৃদ্ধিজ চলন। ধীর বৃদ্ধিজ চলন। 2 নাম্বার রসস্ফীত জনিত চলন। রস স্ফীত জনিত চলন। এটার আরেকটা নাম হচ্ছে, একে বলা হয় প্রকরণ। এটাকে বলা হয় প্রকরণ। তাহলে ধীর বৃদ্ধিজ চলন, রসস্ফীত জনিত চলন বা প্রকরণ। আর দেখা যায় কি রোটেশন। রোটেশন। আরেকটা দেখা যায় কি চলন সার্কুলেশন। সার্কুলেশন। ধীর বৃদ্ধিজ চলন, রসস্ফীত জনিত চলন বা প্রকরণ, রোটেশন আর সার্কুলেশন। কি এই ধীর বৃদ্ধিজ চলন? ধীর বৃদ্ধিজ চলনটা কি? দেখো একটা উদ্ভিদ বা যে কোনো উদ্ভিদ বা প্রাণী, তুমি তাকে কি খুব দ্রুত বেড়ে উঠতে দেখো? নিশ্চয়ই না। তাহলে কিন্তু মনে করো যে 10 দিন পরে বা
20 দিন পরে এসে যখন তুমি দেখবে, নিশ্চয়ই ওর আগের থেকে একটু গ্রোথ তুমি দেখতে পাবে, আর একটু বৃদ্ধি তুমি দেখতে পাবে। এটা হচ্ছে উদ্ভিদের ধীর বৃদ্ধিজ চলন। উদ্ভিদ অঙ্গের যে বেড়ে ওঠা, উদ্ভিদ অঙ্গের যে বৃদ্ধি, সেটা হচ্ছে ধীর বৃদ্ধিজ চলন। এই চলনটা হয়, সে জায়গা পরিবর্তন করছে না, কিন্তু সে বৃদ্ধি পেতে থাকছে। এই চলনটা হচ্ছে, কিন্তু আমরা খুব দ্রুততাকে পরিলক্ষিত করতে পারছি না, দ্রুততাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপরে যেটা রসস্ফীত জনিত চলন বা প্রকরণ। দেখো, উদ্ভিদের কোষের ভেতরে যে কোষ গহ্বর থাকে, সেই কোষ গহ্বরে যখন কি হয়, কোষ গহ্বরের মধ্যে যখন চাপ বেড়ে যায়, তখন বাইরের থেকে কোষ জল জল শোষণ করে বা জল গ্রহণ করে। এই একটা, তার ফলে কি হয়, কোষ পর্দার বাইরে একটা ধনাত্মক চাপ সৃষ্টি হয়, যে আমার ভেতরে জল দরকার, ঠিক আছে, বাইরে থেকে জল নিয়ে আসছে। এই যে চলনটা হয়, এই যে মানে এটা হচ্ছে রসস্ফীত জনিত চলন বা প্রকরণ। কি, উদ্ভিদের উদ্ভিদের কোষ গহ্বরে যে কোষ রস থাকে, সেই কোষ রসের অভিস্রবণ চাপ যখন বৃদ্ধি পায়, তখন কোষ কি করে, বাইরের থেকে জল শোষণ করে। তার ফলে যে যে চলন দেখা যায়, সেটাকে আমরা বলছি রসস্ফীত জনিত চলন, মানে কোষ রসের কারণে ঘটছে। রসস্ফীত জনিত চলন, এর নাম হচ্ছে প্রকরণ। এই প্রকরণ আমরা পড়ব আমরা পড়ব এই প্রকরণের মধ্যে দেখো, উদাহরণ হিসাবে আসতে পারে লজ্জাবতীর লতা গাছের চলন। আরেকটা আছে, সেটা হচ্ছে বন চাড়াল। বন চাড়াল বন চাড়াল উদ্ভিদের পাতার চলন। এই দুটোই হচ্ছে প্রকরণের উদাহরণ। অনেকে গুলিয়ে ফেলো, এক্সামে কিন্তু আসে যে প্রকরণের উদাহরণ দাও। একটা হচ্ছে লজ্জাবতী গাছের পাতার যে চলন, আর বন চাড়াল উদ্ভিদের পাতার চলন। এই দুটো আমরা পরে আসছি। আগে দেখি কি রোটেশন কি। রোটেশন রোটেশন বুঝতে গেলে, আমি দেখো এখানে একটা, মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, যেটা দিয়ে, যেটা হচ্ছে জীবদেহের গঠনগত কার্যগত একক, যাকে আমরা কোষ বলি। সেই কোষের মধ্যে মনে করো এটা একটা কোষ গহ্বর। তো এই কোষ গহ্বরের বাইরে কি থাকে, যেহেতু আমরা এটা উদ্ভিদ চ্যাপ্টার পড়ছি, তাই উদ্ভিদের কোষ গহ্বরের বাইরে যে কোষ রস থাকে, সেটাকে আমরা কি বলি, প্রোটোপ্লাজম। কি বলি, প্রোটোপ্লাজম। আর যদি সেটা প্রাণী হতো, তাহলে আমরা তাকে বলতাম সাইটোপ্লাজম। তো প্রাণীদের ক্ষেত্রে সাইটোপ্লাজম, আর উদ্ভিদের ক্ষেত্রে প্রোটোপ্লাজম। তাহলে এগুলো কি, প্রোটোপ্লাজম। বোঝা গেছে, এগুলো হচ্ছে প্রোটোপ্লাজম। তো দাঁড়াও,
এটা হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর। তো যখন প্রোটোপ্লাজম এই যে বড় একটা কোষ গহ্বরকে কেন্দ্র করে যখন ঘুরতে থাকে, সেই ঘোরার জন্য এই চলনকে আমরা বলি রোটেশন। এই চলনকে আমরা বলছি রোটেশন। তার মানে রোটেশন কি? কোষের বৃহৎ কোষ গহ্বরের চারিদিকে প্রোটোপ্লাজমের আবর্তনকে আমরা বলছি রোটেশন। আর সার্কুলেশনটা কি? এই কোষ গহ্বর, অনেক জায়গায় কোষ গহ্বর ছোট ছোট কোষ গহ্বরও থাকে, সেই ছোট ছোট কোষ গহ্বরের চারপাশে এইরকম প্রোটোপ্লাজমের আবর্তনকে আমরা বলি রোটেশন। আমরা কি বলবো? রোটেশন। তাহলে যখন বৃহৎ কোষ গহ্বরের চারপাশে প্রোটোপ্লাজম আবর্তন করবে বা ঘুরবে, তখন আমরা তাকে বলবো রোটেশন। যখন ছোট ছোট ক্ষুদ্র কোষ গহ্বরের চারিপাশে প্রোটোপ্লাজম ঘুরতে থাকবে, তখন তাকে আমরা বলবো সার্কুলেশন। বোঝা গেছে কখন রোটেশন বলবো, কখন সার্কুলেশন বলবো? তফাৎটা শুধু বৃহৎ কোষ গহ্বরের চারিদিকে প্রোটোপ্লাজম ঘুরছে, রোটেশন, আর ক্ষুদ্র কোষ গহ্বরের চারিদিকে প্রোটোপ্লাজম ঘুরছে, সার্কুলেশন। বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। এবার দেখো লজ্জাবতী গাছের কি হয়। লজ্জাবতী গাছের পাতা তোমরা হয়তো অনেকে দেখে থাকবে, অনেকে এখনো তাদের দেখার সৌভাগ্য হয়নি। তো যদি কোনোদিন সামনে পড়ে যায়, দেখবে তেঁতুল পাতার মতো ওদের পাতাগুলো। যখন ওর উপরে তুমি স্পর্শ করবে, ওই পাতাতে হালকা করে একটু টাচ করবে, তখন দেখবে পাতাগুলোর দুই ভাঁজ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, দুটো ভাঁজ হয়ে কি হচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা কিসের জন্য হয়? এটা হয় রসস্ফীতজনিত হ্রাসের, রসস্ফীতজনিত কারণে রসস্ফীতির হ্রাস ঘটে। মানে কি হয়? মনে করো কোষে যখন অবিশ্রবণ চাপ হ্রাস পায়, অবিশ্রবণ চাপ যখন হ্রাস পায়, তখন কি হয়? ওই মানে কি হচ্ছে, আমি যখন স্পর্শ করছি পাতায়, আমি যখন লজ্জাবতীর পাতায় স্পর্শ করছি, তখন সেখানকার যে কোষ রসগুলো আছে সেটা সে অন্য দিকে চলে যাচ্ছে। ফলে কি হচ্ছে? কোষ সেই জায়গার কোষ রস সেই জায়গার অবিশ্রবণ চাপ হ্রাস পাচ্ছে। ফলে কি হচ্ছে? ওখানে তো মানে ওখানে যে কোষ রসটা থাকার কথা সেটা তো নেই, সেটা তো অন্য জায়গায় অন্য কোষে চলে গেছে। ঠিক আছে? তো সেই সময় কি হচ্ছে? ওই পাতাগুলো কুঁচকে যাচ্ছে বা বুজে যাচ্ছে। এর ঠিক 12 থেকে 16 মিনিট পরে তুমি আবার দেখবে রসস্ফীতজনিত চাপ আবার ঠিক হয়ে যায়, আবার পাতা খুলে যায়। এটা হচ্ছে লজ্জাবতী লতা গাছের চলন, এটা একটা প্রকরণের উদাহরণ। আর বন চাড়াল উদ্ভিদের পাতার চলন কি হয়? এই সেমই বন চাড়াল উদ্ভিদে ঠিক এরকম, বন চাড়াল উদ্ভিদে এরকম একটা বড়, আরে বাপরে কি পাতায় গেছে, এরকম একটা পত্র থাকে, মানে পাতা থাকে, তার দুই সাইডে, তার দুই সাইডে কি থাকে? এরকম ছোট ছোট দুটো পাতা থাকে। তো এদেরও রসস্ফীতজনিত রসস্ফীতির হ্রাস ঘটে। ফলে কি হয়? এ এ বড়, এর মুভমেন্টটা একটু স্লো হয়, এর কম্পনটা একটু স্লো হয়। বাট এ এ এই যে ছোট পত্র দুটো, এটা এই দুটো কি করে? এদের কম্পন, এদের ভাইব্রেশনটা একটু বেশি হয়, তাই মনে হয় যেন এরা এরকম নাচ করছে। তাই এদেরকে বলা হয় ভারতীয় নৃত্যরত উদ্ভিদ। কি বলা হয়? ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বা নৃত্যরত উদ্ভিদ। মানে নাচতে থাকে, মনে হয় যেন নাচতে, ওই পাতাগুলো নাচ করছে। কি হয়? ওই পাতাগুলো নাচ করছে। আচ্ছা, ঠিক আছে।
ব্যাস, এখান থেকে তোমাদের আসবে কি বনচাঁড়াল উদ্ভিদের চলন, পাতার চলন, কোন ধরনের চলনের উদাহরণ তোমাকে বলতে হবে প্রকরণ। আচ্ছা, লজ্জাবতী লতা গাছের পাতার চলন কোন ধরনের চলনের উদাহরণ প্রকরণ। আচ্ছা, উদ্ভিদ উদ্ভিদ অঙ্গের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটছে, সেটা আহ কোন প্রকারের চলন, সেটা হচ্ছে ধীর বৃদ্ধিজ চলন। আচ্ছা, আহ কি কোষের বৃহৎ কোষ গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজমের আবর্তন কোন প্রকারের চলন, রোটেশন। উদ্ভিদের কোষের ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বরের চারিদিকে প্রোটোপ্লাজমের আহ আবর্তন ঘটে, এটা কোন ধরনের চলন, এটা হচ্ছে সার্কুলেশন, এটা হচ্ছে সার্কুলেশন। আচ্ছা, এবার আমরা দেখব যে চলন আর গমনের পার্থক্যটা কি। দেখো, আমরা সংজ্ঞা খুব ভালোভাবে জেনে গেছি, তাই আমাদের পার্থক্য লিখতে কোনো অসুবিধা হবে না। চলন ও গমনের মধ্যে পার্থক্য। চলন আর গমনের মধ্যে পার্থক্য লিখে ফেলো। এক পাশে আমরা লিখব চলন, আরেক পাশে আমরা লিখব কি গমন। চলন লিখলাম, এখানে লিখলাম গমন। দেখ, একটা দাগ দিয়ে দিলাম। এর জন্য আমরা কি লিখব, প্রথমে চলন আর গমনের সংজ্ঞাটা, প্লেন যে সংজ্ঞাটা আমরা পড়েছি সেটা। স্থান পরিবর্তন না করে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলা হয়। গমনে আমরা কি লিখব, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের পাশাপাশি জীবের সার্বিক স্থান পরিবর্তনকে গমন বলা হয়। গমন বলা হয়। 2 নাম্বার কি আছে, আমরা কি দেখতে পারি, চলন সাধারণত কাদের দেহে পরিলক্ষিত হয়, গমন কাদের দেহে পরিলক্ষিত হয়। তো চলন আমরা উদ্ভিদদের গমন করতে খুব একটা দেখি না, দেখি কি, দেখি না, কিছু ব্যতিক্রম আছে। চলন প্রধানত
উদ্ভিদ দেহে দেখা যায় বা পরিলক্ষিত হয়, পরিলক্ষিত পরিলক্ষিত হয়। ব্যতিক্রম, ব্যতিক্রম কি আছে? ক্লামাইডোমোনাস নামে একটা উদ্ভিদ আছে, ক্লামাইডোমোনাস। আরেকটা আছে ভলভক্স। তাহলে ক্লামাইডোমোনাস আর ভলভক্স এই দুটো উদ্ভিদ, এরা উদ্ভিদ বাট এদের দেহে গমন পরিলক্ষিত হয়, মানে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তাই চলন প্রধানত উদ্ভিদ দেহে পরিলক্ষিত হয়, বাট ব্যতিক্রম ক্লামাইডোমোনাস বা ভলভক্স। তাহলে আমার যদি শর্ট কোশ্চেনে আসে যে উদ্ভিদ হওয়া সত্ত্বেও গমন পরিলক্ষিত হয় এমন একটি উদ্ভিদের নাম উল্লেখ করো, তখন তুমি কি বলবে? ক্লামাইডোমোনাসও লিখতে পারো বা ভলভক্সও লিখতে পারো। ক্লামাইডোমোনাসও লিখতে পারো, আবার ভলভক্সও লিখতে পারো। আচ্ছা, গমনে কি লিখবো? গমন প্রধানত প্রাণী দেহে পরিলক্ষিত হয়। প্রাণী দেহে পরিলক্ষিত হয়। সরি, এদেরও ব্যতিক্রম আছে। কি আছে? স্পঞ্জ, আরেকটা আছে সাগর কুসুম। তাহলে এই স্পঞ্জ আর সাগর কুসুম এরা প্রাণী, তারপরেও এরা গমনে অক্ষম, মানে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। 3 নাম্বার কি আছে? যেটা বললাম মোস্ট ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, যে গমন ছাড়াই চলন হয়, কিন্তু চলন ছাড়া গমন সম্ভব নয়। যেমনটা কি, কেউ কিছু মনে করবে না, মজার ছলে বলছি, মজার ভাবে নেবে, যে পটি ছাড়া প্রস্রাব হয়, কিন্তু প্রস্রাব ছাড়া পটি হয় না। মানে পটি করতে যাবে প্রস্রাব হবেই, প্রস্রাব করতে যাবে পটি হবে না, তাই তো? তেমন গমন ছাড়াই চলন হয়, বাট চলন ছাড়া গমন সম্ভব না। আমি গমন করতে চাইছি, আমার চলন অবশ্যই করতে হবে। আচ্ছা, আর কি লেখা যেতে পারে? আর লেখা যেতে পারে, হ্যাঁ, চলনের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গের দরকার হয় না, তাই তো? চলনের জন্য নির্দিষ্ট কোনো অঙ্গের দরকার হয় না। নির্দিষ্ট কোনো অঙ্গের দরকার হয় না, But গমনের জন্য নির্দিষ্ট অঙ্গের দরকার হয়। গমনের জন্য
নির্দিষ্ট অঙ্গের দরকার হয়। যেমন কি, আমি হাত নাড়িয়ে, মুখ নাড়িয়ে, মাথা নাড়িয়ে আমি চলন করতে পারি, বাট আমার গমন যখন করতে হবে তখন আমার একটা নির্দিষ্ট অঙ্গই দরকার হবে, সেটা হচ্ছে আমার পা। সেটা হচ্ছে কি, আমার পা। তার মানে আমি আমার পা ব্যবহার করেই গমন করতে পারি। ঠিক আছে। হ্যাঁ, তাই বলে আবার অনেকে এটা বলো না যে স্যার আমি তো মাটিতে বসে বসে ঘষে 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 হ্যাঁ চলে যেতে পারি। ঠিক আছে, এমনটা বলো না। ওটা তো স্বাভাবিক না, ওটা অস্বাভাবিক না। তোমাকে পা দিয়েছে কিসের জন্য? এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যাওয়ার জন্য, দৌড়ে যাওয়ার জন্য। পেছনটা ঘষে ঘষে যাওয়ার জন্য তো দেয়নি। ঠিক আছে, তাহলে মুছে দিলাম। দেখো, একবার একবার দেখে নাও। ব্যাস, আমি স্ক্রিন থেকে বাইরে যাচ্ছি, একবার দেখে নাও। ঠিক আছে। হ্যাঁ, মুছে দিলাম। এবার দেখো, এই যে উদ্ভিদ যে সাড়া প্রদান করে, উদ্ভিদ যে সাড়া প্রদানে সক্ষম, উদ্ভিদেরও যে প্রাণ আছে, এটি এক মহান বিজ্ঞানী প্রথম পর্যবেক্ষণ করেন। সেই মহান বিজ্ঞানী হচ্ছে আমাদের বাঙালি বিজ্ঞানী, এবং তার নাম হচ্ছে, ওনার নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু। কি? আচার্য আচার্য জগদীশ চন্দ্র বসু। উনি, এই যে আচার্য জগদীশ চন্দ্র বসু, উনি যখন 1901 সালে 10ই মে তোমার, উনি যখন তোমার ইসে রয়্যাল সোসাইটি গিয়েছিলেন 10ই মে লন্ডনে। তো সেখানে যে ওনার ওনার নিজের তৈরি একটা যন্ত্র ছিল ক্রেস্কোগ্রাফ। ওনার নিজের তৈরি একটা যন্ত্র ছিল কি, ক্রেস্কোগ্রাফ। সেই ক্রেস্কোগ্রাফে সবার সামনে একটা পরীক্ষা করেন। সেই পরীক্ষার মাধ্যমে সবাইকে তিনি বুঝিয়ে দেন যে উদ্ভিদও সাড়া প্রদান করতে সক্ষম, উদ্ভিদও সাড়া প্রদান করে এবং উদ্ভিদেরও প্রাণ আছে। তিনি কি করেন, তিনি কি করেছিলেন, সবার সামনে ব্রোমাইড নিয়েছিলেন, মানে ব্রোমিনের জলীয় দ্রবণ ব্রোমাইড নিয়েছিলেন। ব্রোমাইড যখন নেয়, ব্রোমাইড হচ্ছে খুবই বিষাক্ত, খুবই। তো ব্রোমাইড দ্রবণের মধ্যে, উনি ওই বিষাক্ত দ্রবণের মধ্যে একটা উদ্ভিদের মূলের অগ্রভাগকে, মানে মূলটাকে ওই ব্রোমাইড দ্রবণের মধ্যে দিয়ে রেখেছিল। তারপরে কি হয়, ওই ক্রেস্কোগ্রাফ যন্ত্রর একটা নির্দিষ্ট ক্রেস্কোগ্রাফ যন্ত্রে কি ছিল, একটা মানে ঘোলাটে কাঁচ নির্মিত একটা যন্ত্র ছিল। ওই কাঁচে, ঘোলাটে কাঁচের উপরে একটা নির্দিষ্ট বিন্দুতে আলো বারবার এরকম ব্লিঙ্ক করছিল, বারবার। তো যখন ওই বিষাক্ত ব্রোমাইড দ্রবণের মধ্যে ওই মূলের গাছের অগ্রভাগটা উনি দেন, তার কিছুক্ষণ পরে দেখা যায় যে ওই যে আলো যেটা ব্লিঙ্ক করছিল ওই ধূসর কাঁচ বর্ণের উপরে, মানে কাচের উপরে, তো সেইটা আর, সেটা বন্ধ হয়ে গেছে, সেটা করছে না। তার মানে কি, যতক্ষণ ওই কাচের উপরে ব্লিঙ্ক করছিল ওই আলোটা, মানে ততক্ষণ ওই উদ্ভিদটা জীবিত ছিল। যখন ব্লিঙ্ক করা বন্ধ করে দিয়েছে, যখন ওই আলো কাঁপাটা বন্ধ করে দিয়েছে, তখন কি বোঝা যাচ্ছে যে তার, মানে ওই উদ্ভিদটা মারা গেছে, ওই উদ্ভিদটা নেই। এর থেকে তিনি বুঝিয়েছিলেন সবাইকে যে উদ্ভিদও সাড়া প্রদানে সক্ষম, আর উদ্ভিদেরও প্রাণ আছে। তো তোমরা মনে রাখবে যে কি, উদ্ভিদ যে সাড়া প্রদানে সক্ষম, উদ্ভিদ সাড়া প্রদানে সক্ষম, এটি কে বলেছিলেন?
আচার্য জগদীশ চন্দ্র বসু কত সালে? 1901 সালে 10ই মে। কোথায়? লন্ডনের রয়্যাল সোসাইটিতে 1901 সালের 10ই মে। তার আবিষ্কৃত যন্ত্রটার নাম কি ছিল? যন্ত্রটার নাম কি ছিল? ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ। তার আবিষ্কৃত যন্ত্রের নাম কি ছিল? ক্রেস্কোগ্রাফ। ব্যাস এইটুকুই এখানে শর্ট কোশ্চেন হিসেবে আসবে যে উদ্ভিদ সাড়া প্রদানে সক্ষম, এটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। ওনার আবিষ্কৃত যন্ত্রের নাম কি ছিল? ক্রেস্কোগ্রাফ। ব্যাস। এবার দেখো উদ্ভিদের যে চলন, সেই চলনকে আমরা কয়েকটা প্রকারে ভাগ করতে পারি। উদ্ভিদের চলনকে আমরা কয়েকটি প্রকারে ভাগ করতে পারি। তো উদ্ভিদ দেহের চলন একটা হয় স্বতঃস্ফূর্ত চলন, আরেকটা হয় আবিষ্ট চলন। স্বতঃস্ফূর্ত মানে কি? স্বতঃস্ফূর্ত মানে অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যে চলন হচ্ছে সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন। দেখো লিখে দিই, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন, সেটা হচ্ছে কি? অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে। আরেকটা হচ্ছে আবিষ্ট চলন। এই চলন হয় বাহ্যিক উদ্দীপকের প্রভাবে। বাহ্যিক উদ্দীপকের প্রভাবে। আমরা বইয়ের একটা লাইনও বাদ দিচ্ছি না, যেখানে যেখানে ইম্পর্টেন্ট লাইন আছে, যেখানে যেখানে কোশ্চেন হতে পারে, আমরা সবগুলোই করছি। তো আমরা আমাদের হাতে অনেক টাইম আছে, আমরা যদি এখন থেকে রেগুলার ওয়াইজ মানে অল্প অল্প করে পড়ি, খুব ভালোভাবে আমরা কয়েকবার রিভিশন করে কমপ্লিট করতে পারবো। তো টেনশন নেওয়ার একদমই দরকার নেই। জাস্ট প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন করবে, রেগুলার ক্লাস করবে, রেগুলার বুক রিডিং করবে, পড়বে, যেটুকু পড়ানো হচ্ছে সেইটুকু বুকে একবার দেখবে, দেন কোশ্চেন সলভ করতে নেমে যাবে। যেখানে যা কোশ্চেন পাবে, যেখানে যেমন কোশ্চেন পাবে, কোশ্চেন সলভ করো। যদি যদি কোনো জায়গায় প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমার সাথে তুমি সরাসরি কথা বলতে পারবে। তো সেখানে এসে হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে নক দাও আমাকে, তাহলে আমি সেই কোশ্চেন সলভ করে দেবো। বা যদি সেটা বেশি সমস্যার মনে হয়, তাহলে আমি নেক্সট ক্লাসে এসে সেটা আগে ডিসকাস করে নেব। ঠিক আছে? তো বাহ্যিক উদ্দীপকের প্রভাবে যে চলন হচ্ছে সেটা হচ্ছে আবিষ্ট চলন, আর অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যে চলন হচ্ছে সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন। এই অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে, এই অভ্যন্তরীণ উদ্দীপকটা কি? এটা হচ্ছে হরমোন। এটা হচ্ছে কি? হরমোন। আর এই বাহ্যিক উদ্দীপকের প্রভাবে যে চলন হচ্ছে সেটা কি? আলো। আলো হতে পারে, তাপ হতে পারে, চাপ হতে পারে, তারপরে জল হতে পারে, অভিকর্ষণ হতে পারে, অভিকর্ষ বল হতে পারে, ঘর্ষণ হতে পারে। এইগুলো হচ্ছে সব আবিষ্ট মানে বাহ্যিক উদ্দীপক, আবিষ্ট চলনের উদাহরণ। আমরা স্বতঃস্ফূর্ত চলন, আমরা হরমোন নিয়ে পড়ছি না এই চ্যাপ্টারে। আমরা এখন পড়ব হচ্ছে আবিষ্ট চলন। এই চ্যাপ্টারে আমরা হরমোনটা পড়বো, এর পরের চ্যাপ্টার আছে হরমোন। ঠিক আছে? উদ্ভিদ হরমোন। সেখানে আমরা ওটা অভ্যন্তরীণ উদ্দীপক হিসেবে হরমোনটাকে
খুব ভালোভাবে পড়বো উদ্ভিদ হরমোনকে। এখানে আমাদের দরকার হচ্ছে আবিষ্ট চলন, যেটা হচ্ছে কি বাহ্যিক উদ্দীপকের প্রভাবে হয়। সেটা হচ্ছে আলোর কারণে, তাপের কারণে, চাপের কারণে, ঘর্ষণের কারণে, অভিকর্ষজ বলের কারণে, জলের কারণে। ঠিক আছে, ব্যাস। তাহলে আমরা চলনকে প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে এক কি বললাম, স্বতঃস্ফূর্ত চলন, আরেকটা কি বললাম, আবিষ্ট চলন। আমি চলন বলে যদি হেডিং করি, চলন বলে যদি লিখি, চলনের প্রকারভেদ আমরা করছি। তো এর প্রধান দুটি ভাগ, একটা কি আবিষ্ট চলন, আরেকটা কি স্বতঃস্ফূর্ত চলন। স্বতঃস্ফূর্ত চলন, ঠিক আছে। একটা হচ্ছে আবিষ্ট চলন, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন। এই আবিষ্ট চলন কি এদের বাহ্যিক উদ্দীপকের প্রভাবে হয়। বাহ্যিক বাহ্যিক উদ্দীপকের প্রভাবে যে চলন হয় সেটা আবিষ্ট চলন। আর অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যে চলন হচ্ছে সেটা হচ্ছে এই স্বতঃস্ফূর্ত চলন। আমরা পড়বো হচ্ছে এই আবিষ্ট চলন। তাহলে আবিষ্ট চলনকে আবিষ্ট চলনকে আমরা দেখব কয়টি ভাগে ভাগ করতে পারি বা করা হয়েছে। আবিষ্ট চলনকে প্রধানত তিনটি ভাগে আবার ভাগ করা হয়েছে। আবিষ্ট চলনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? তিনটি ভাগে ভাগ করা হয়েছে, ভালো করে শুনবে। একটা হচ্ছে কি ট্যাকটিক চলন। আবিষ্ট চলনের তিনটি প্রকার, একটা হচ্ছে ট্যাকটিক চলন, একটা হচ্ছে ট্রপিক চলন, আরেকটা হচ্ছে কি তোমার ট্যাকটিক ট্রফিক, আরেকটা হচ্ছে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন। তো এই যে ট্যাকটিক চলন যেটা, সেটাকে আবার আবিষ্ট চলনও বলা হয়। সরাসরি ট্যাকটিক চলন যেটা, সেটাকে আবিষ্ট চলনও বলা হয়। আচ্ছা, ট্রপিক চলন যেটা বললাম সেটা হচ্ছে দিক নির্ণীত চলন। মানে সেটা আলোর দিকে হচ্ছে না তাপের দিকে হচ্ছে না চাপের দিকে হচ্ছে, সেটা তো সেটাকে বলছে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। আরেকটা হচ্ছে ব্যাপ্তি চলন। ব্যাপ্তি চলন বা ন্যাস্টিক চলন। ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন মানে হচ্ছে তীব্রতা, সেটা আলোর তীব্রতা না চাপের তীব্রতা, তীব্রতা অনুসারে যে চলন ঘটে সেটা হচ্ছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। তো আমরা লিখতে পারি এক নম্বরে কি ট্যাকটিক চলন, ট্যাকটিক চলন। দুই নম্বরে কি ট্রপিক চলন, ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। দিক দিক নির্ণীত চলন। তিন নম্বরে কি আছে?
তিন নম্বর প্রকারটা হচ্ছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। এবার দেখো, ট্যাকটিক চলনকে, ট্রপিক চলনকে, আবার ন্যাস্টিক চলনকে আমরা অনেক ভাগে ভাগ করেছি, কি বাহ্যিক উদ্দীপকের প্রভাবে। তো এক একটা উদ্দীপকের প্রভাবে এক এক রকম বলি আমরা। দেখো, ট্যাকটিক চলনকে আমরা কি, একে আমরা ফার্দার ডিভাইড করেছি। একটা হচ্ছে কি ফটোট্যাকটিক, ফটোট্যাকটিক বা আলোকবর্তী চলন। ফটোট্যাকটিক বা আলোকবর্তী চলন। এই ফটো মানেই হচ্ছে আলো, তার মানে আলো অনুসারে যে চলন হচ্ছে সেটা হচ্ছে ফটোট্যাকটিক চলন। আরেকটা কি কেমোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলন আরেকটা, কেমোট্যাকটিক চলন। কেমো মানে হচ্ছে রসায়ন, কেমোট্যাকটিক চলন। একটা হচ্ছে ফটোট্যাকটিক চলন, আরেকটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। কেমো মানে কি রসায়ন। দেখো, ট্রপিক চলন, ট্রপিক চলনে আমরা আবার ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ফটোট্রপিক, ফটো মানে আলো। তাহলে দিক নির্ণীত থেকে বুঝতে পারছি ট্রপিক চলনকে আমরা দিক নির্ণীত চলন বলছি। দিক নির্ণীত মানে হচ্ছে যে কোন দিকে হচ্ছে, আলোর দিকে হচ্ছে না জলের উৎসের দিকে হচ্ছে নাকি তাপের উৎসের দিকে হচ্ছে সেটা। তো ফটোট্রপিক চলন যখন আমরা লিখছি, ফটোট্রপিক তার মানে কি, ফটোট্রপিক চলন মানে কি, যে আলোর গতিপথ অনুসারে যে চলন হচ্ছে সেটা হচ্ছে, আলোর দিক অনুসারে যে চলন হচ্ছে সেটা হচ্ছে ফটোট্রপিক। দুই নম্বরে আছে কেমোট্রপিক। কেমো, কেমোট্রপিক চলন। আর কি আছে, হাইড্রোট্রপিক চলন আছে। হাইড্রো, হাইড্রো মানে জল, তার মানে জলের উৎসের দিকে যে চলন হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন। আর কি আছে, জিওট্রপিক চলন। জিও, জিওট্রপিক চলন। জিওট্রপিক চলন মানে কি, অভিকর্ষ বলের দিকে যে চলন হয় সেটা হচ্ছে জিওট্রপিক চলন। তাহলে ফটোট্রপিক, আলোর দিকে যে চলন হচ্ছে সেটা হচ্ছে ফটোট্রপিক। কেমোট্রপিক মানে কোন রাসায়নিক উপাদানের দিকে যে চলন হচ্ছে সেটা হচ্ছে কেমোট্রপিক চলন। হাইড্রোট্রপিক মানে যে যে চলন জলের উৎসের দিকে হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। আর যেটা অভিকর্ষজ বলের দিকে যে চলন হচ্ছে সেটা হচ্ছে জিওট্রপিক চলন। আর এদিকে ট্যাকটিক চলন কি, ফটো, ফটো মানে আলো, আলোর দিকে যে চলন সেটা হচ্ছে আলো, ওই ফটোট্রপিক ফটোট্যাকটিক চলন। আর রাসায়নিক উদ্দীপকের প্রভাবে যে চলন হচ্ছে সেটা হচ্ছে কেমোট্যাকটিক চলন। আলোক উদ্দীপকের প্রভাবে যে চলন হচ্ছে সেটা হচ্ছে ফটোট্যাকটিক চলন। ট্যাকটিক চলনকে এই জন্য এক ধরনের আবিষ্ট চলনই বলে। এরপরে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলনে কি আছে, এখানেও আছে ফটোন্যাস্টিক, ফটো ন্যাস্টিক, ফটোন্যাস্টিক চলন মানে কি,
বললাম ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলনের মানে কি? মানে হচ্ছে তীব্রতা, উদ্দীপকের তীব্রতা অনুসারে যে চলন হয় সেটা হচ্ছে ন্যাস্টিক চলন। এই ন্যাস্টিক চলনে ফটোন্যাস্টিক মানে হচ্ছে আলোর তীব্রতা অনুসারে, আলোর তীব্রতা যেদিকে বেশি বা কম সেই অনুসারে যে চলন হয় সেটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন। তারপরে 2 নম্বরে আছে থার্মোন্যাস্টিক চলন। থার্মোন্যাস্টিক চলন, এটা থার্মো মানে কি? তাপ, তাপের তীব্রতা অনুসারে যে চলন হয়। ফটোন্যাস্টিক আলোর তীব্রতা অনুসারে চলন, থার্মোন্যাস্টিক তাপের তীব্রতা অনুসারে চলন। আলো আর তাপ কিন্তু আলাদা। আলো আছে, আলো আছে মানে যে তাপ আছে এমন না, আলো না থাকলেও তাপ থাকতে পারে, ডিপেন্ড করছে না। এবার রাতের দিকেও গরমের সময়, এরপরে আসছে গরম না সামনে, গরমের সময় তো রাতে আলো থাকে না, তাও রাতে এত গরম লাগে কেন? ফ্যান চালিয়ে শুতে হয় কেন? তো তাপ আর আলো মানে তাপ, আলো থাকলেই যে তাপ থাকবে, আলো না থাকলে তাপ থাকবে না, এরকম কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তো ফটোন্যাস্টিক চলন মানে আলোর তীব্রতা অনুসারে যে চলন হচ্ছে সেটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন। আর থার্মোন্যাস্টিক চলন কি? তাপের তীব্রতা অনুসারে যে চলন হচ্ছে সেটা হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। নাম্বার 3, কেমোন্যাস্টিক চলন। কেমোন্যাস্টিক চলন মানে কোন রাসায়নিক উদ্দীপকের তীব্রতা অনুসারে যে চলন হচ্ছে সেটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। একটা আছে কি সিসমোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক চলন। এই সিসমোন্যাস্টিক চলন মানে হচ্ছে রসস্ফীতজনিত চাপের কারণে, এটা হচ্ছে সিসমো মিন্স হচ্ছে চাপের কারণে, রসস্ফীতজনিত চাপের কারণে যে চলন ঘটে সেটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক চলন কাদের দেহে দেখা যায়, কাদের কোন উদ্ভিদের দেহে দেখা যায়? লজ্জাপতি পাতা, তারপরে দেখা যায় বন চাড়াল। তাহলে লজ্জাপতি উদ্ভিদে সিসমোন্যাস্টিক চলন দেখা যায়। তো দেখো চলন প্রধানত 2 প্রকার, আমি একটা প্রকারভেদ এখানে সুন্দরভাবে টেবিল করে বুঝিয়ে দিয়েছি। একটা শর্ট নোট, একটা মানে ফ্লোচার্ট মতো বানিয়ে ফেলবে। স্বতঃস্ফূর্ত চলন আর আবিষ্ট চলন। স্বতঃস্ফূর্ত চলন যেখানে আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যে চলন ঘটে সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন। ওটা আমাদের পরের চ্যাপ্টারে পড়বো, আমরা এই চ্যাপ্টারে নেই। আমাদের পড়তে হবে আবিষ্ট চলন, দ্বিতীয় প্রকার আবিষ্ট চলন, যেটা হচ্ছে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে হচ্ছে। আচ্ছা, এই আবিষ্ট চলনকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? 3টে ভাগে। তো এই 3টে ভাগ, একটা হচ্ছে কি ট্যাকটিক চলন, আরেকটা হচ্ছে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন, আরেকটা হচ্ছে কি তোমার ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। তো এই ট্যাকটিক চলন আবার 2টো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফটোট্যাকটিক আর একটা হচ্ছে কেমোট্যাকটিক। ফটোট্যাকটিক মানে হচ্ছে যে আলোক উদ্দীপকের প্রভাবে যে চলন হচ্ছে সেটা হচ্ছে ফটোট্যাকটিক। আর কেমোট্যাকটিক মানে কি? রাসায়নিক উদ্দীপকের প্রভাবে যে চলন হচ্ছে সেটা হচ্ছে কেমোট্যাকটিক। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ডটায় আসি, সেটা হচ্ছে কি ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন, মানে দিক অনুসারে। সেটাকে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফটোট্রপিক চলন, একটা হচ্ছে কি কেমোট্রপিক চলন, একটা কি তোমার হাইড্রোট্রপিক চলন, আরেকটা কি জিওট্রপিক চলন। তো ফটোট্রপিক চলন মানে যেটা আলোর দিক অনুসারে যে চলন হয় সেটা হচ্ছে ফটোট্রপিক। কেমোট্রপিক কি? রাসায়নিক উদ্দীপকের দিক অনুসারে যে চলন হচ্ছে সেটা হচ্ছে কেমোট্রপিক। হাইড্রোট্রপিক কি? জলের উৎসের দিকে যে চলন হচ্ছে, জলের উৎসের দিক অনুসারে যে চলন হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোট্রপিক। আর জিওট্রপিক কি? অভিকর্ষজ বলের দিক অনুসারে যে চলন হচ্ছে সেটা হচ্ছে জিওট্রপিক চলন। আচ্ছা, এরপরে আমাদের একদম লাস্ট প্রকারভেদ যেটা হচ্ছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। ন্যাস্টিক বা ব্যাপ্তি শব্দের মানে হচ্ছে কি তীব্রতা। তো এই তীব্রতা অনুসারে চলন, ন্যাস্টিক চলনকে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে, চলনকে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে। কি? একটা হচ্ছে কি ফটোন্যাস্টিক চলন।
মানে আলোর তীব্রতা অনুসারে যে চলন হচ্ছে সেটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন। আচ্ছা, তারপরে কি হচ্ছে থার্মোন্যাস্টিক চলন, মানে তাপের প্রভাবে তাপের তীব্রতা অনুসারে যে চলন হচ্ছে সেটা হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। আরেকটা কি তোমার কেমোন্যাস্টিক চলন, রাসায়নিক উদ্দীপকের তীব্রতা অনুসারে যে চলন হচ্ছে সেটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। লাস্ট কি সিসমোন্যাস্টিক। সিসমোন্যাস্টিক মানে হচ্ছে রসস্ফীত, সিসমো মানে হচ্ছে অ্যাকচুয়ালি চাপ, তো চাপের হ্রাসের কারণে, হ্রাস বৃদ্ধির কারণে, মানে রসস্ফীত জনিত চাপের হ্রাস বৃদ্ধির কারণে যে চলন হচ্ছে সেটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। আমরা চলনের প্রকারভেদ পড়লাম, এইগুলোর কালকে এই যে প্রকারভেদগুলো আছে এই প্রকারভেদগুলোর সংজ্ঞা আর উদাহরণ মানে কাকে বলে উদাহরণ পড়লে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। তো আজকের চ্যাপ্টারের ফার্স্ট লেকচার 1 এই পর্যন্তই। আমরা এই চ্যাপ্টারটা আরেকটা লেকচারে কমপ্লিট করব, দুটো লেকচারে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হবে এবং সেটা এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। সরি। ততক্ষণ তোমরা ভালো থাকবে, মন দিয়ে পড়বে। এরপরে তোমাদের জয় স্যারের ক্লাস আছে, তো কালকে তোমাদের জয় স্যারের ক্লাস, তারপরে আবার আমার ক্লাস। দেখা হচ্ছে আবার পরের দিনে। ততক্ষণ ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো, ঠিক আছে? টাটা, বাই বাই।